इंटीग्रेशन হচ্ছে ডিফারেন্সিয়েশনের পুরো উল্টা প্রক্রিয়া এটা লাগাতো তাই না इंटीग्रेशन হচ্ছে ডিফারেন্সিয়েশনের পুরো উল্টা প্রক্রিয়া इंटीग्रेशन সঠিকভাবে এমসিকিউ পড়তে গেলে ডিফারেন্সিয়েশন গুলো মনে রাখতে হবে সূত্র কিন্তু ঠিক আছে হ্যাঁ আগে ডিফারেন্সিয়েশন করানো আছে যে একবার মাস্টার গ্রুপে দেখো আরে ওটা বলছি না এমনি সূত্রগুলো বলছি dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c এটা মনে রাখলেই তো হবে বিষয় হচ্ছে না dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস c এখানে আসলে x টু দি পাওয়ার 0 আছে x টু দি পাওয়ার 0 ইন্টিগ্রেশন আর এই ইন্টিগ্রেশন মানে তো সামেশন আসলে সামেশন অফ dx মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমষ্টি তো x হয় x হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসের দৈর্ঘ্য এগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করাটা dx এগুলো যোগ করলে আবার কি হবে তো সেটাই তো করেছি তাই না তাহলে dx এর ইন্টিগ্রেশন x ইন্টিগ্রেশন তাহলে এখানে x থাক আর t থাক তাদের সমস্যা না তাহলে t প্লাস c এখানে d অফ পৃথিবী থাক তাতে কোনো সমস্যা না তাহলে এটা ইকুয়াল কি হবে পৃথিবী প্লাস c ওটাই বলছি আমি ঠিক না এখানে মনে করো d অফ উজ্জ্বল থাকলো তখন কি হবে ওই তো আর কি উজ্জ্বল প্লাস ডি এর পরে যা থাকবে সেটাই হচ্ছে তার ইন্টিগ্রেশন ফাইনাল রেজাল্ট তাই না এবার আসো আরো কিছু জিনিসপত্র লাগবে ডি অফ সাইন এক্স ঠিক আছে d of sin x মানে হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন sin x এর ডিফারেন্সিয়েশন কি মিথ্যা কথা sin x এর ডিফারেন্সিয়েশন 0 হতে পারে cos x হতে পারে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা তখন cos x তাই না sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x d of sin x মানে হচ্ছে cos x এটা তখনই লিখতে পারবা যদি তুমি বোঝাতে পারো যে তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে এইজন্য এখানে একটা অপারেটর লাগে dx এটা মানে ওই জিনিস dx গুণ হয়ে যায়নি মানে তোমরা যেটা জানো যে ddx অফ sin x এটাও যা বোঝায় এই লাইনও তাই বোঝায় কিন্তু dx গুণ হয়ে যায়নি এটা দ্বারা বোঝায় x এর সাপেক্ষে sin x এর ডিফারেন্সিয়েশন এটাও তো তাই বোঝায় sin x এর ডিফারেন্সিয়েশন cos x কার সাপেক্ষে x এর সাপেক্ষে ওইজন্য dx দিয়েছে ওখানে ঠিক আছে তাহলে d অফ sin x মানে cos x dx মাথায় রাখতে হবে তাহলে d অফ cos x মানে কি minus sin x dx রাইট তাহলে এই নোটেশনটার অর্থ কি তাহলে cos x dx এই নোটেশনটার অর্থ কি x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন cos x তাহলে d অফ sin x ঠিক না তাহলে এটাই ইকুয়াল টু লিখতে পারবা d অফ এটা নিজেকে প্রশ্ন করে করে উত্তর বের করতে হবে ঠিক আছে
আমি যদি বলি sec স্কয়ার x dx, নিজেকে প্রশ্ন করবা x এর সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়। তাহলে একে লিখতে হবে d of tan x। তাহলে এই জিনিস মানে ওই জিনিস, ঠিক তো? হ্যাঁ, আমি যদি বলি যে 1/x dx, কি করবা? নিজেকে প্রশ্ন করবা না, কাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়? কার ডিফারেন্সিয়েশন 1/x? ln x। তাহলে এটা হবে d of ln x, ঠিক আছে? তাহলে এই জিনিস মানে d of ln x, মনে থাকবে না? ঠিক আছে। তাহলে এখন যদি আমি বলি যে আমি এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেব, দেখো এটার ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ রাখার দরকার নাই। এটার ইন্টিগ্রেশন মানে এটার ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো তুমি যে একটু আগে বললা ডি অফ পৃথিবীর ইন্টিগ্রেশন হয় পৃথিবী প্লাস সি, হয় না? তাহলে ডি অফ tan x এর ইন্টিগ্রেশন কি? আমাদের মনে হয় কি জানো, যখন অঙ্ক করতে আসি মনে হয় যে আমরা পৃথিবীর একবার সাগরের তল দেশ থেকে কিছু এসে পড়াচ্ছি নাকি। এটা ঠিকই বুঝলাম, তাই না? যে ডি অফ পৃথিবীর ইন্টিগ্রেশন পৃথিবী, তাহলে ডি অফ tan x এর ইন্টিগ্রেশন, ও এটা তো অঙ্ক, তাহলে তো এটা কেমন জানি কিছু কাহিনী আছে, ওটা মনে করলে তো সমস্যা। তাহলে ডি অফ tan x মানেই তার ইন্টিগ্রেশন tan x, এই জন্য sec স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন হয় tan x, তাই তো? তো যাই হোক, তাহলে ইন্টিগ্রেশন 1/x dx, তাহলে এটা মানে d of ln x, এটা আসলে তাহলে এটাই গেল কত? ln x প্লাস c, রাইট? শোনো, প্রত্যেকটা জিনিসকে যদি তুমি বেসিক ধরে ধরে আগাও তাহলে এমসিকিউ পড়া খুব সহজ, ঠিক আছে? আমি একটা একটা করে ধরতেছি। হ্যাঁ, একটা করে সূত্র লিখবো, ওই সূত্র দিয়ে যা কিছু হতে পারে এমসিকিউ এভাবে করলে বেশি সময় লাগবে না। যে কটা সূত্র আছে সে কটা সূত্র করতে যে কটা ক্লাস লাগে। যেমন আমি এই সূত্রের ব্যবহার সংক্রান্ত অঙ্ক করব, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র x টু দি পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে প্লাস c, এখানে একটা ধ্রুবক বসে, রাইট? আচ্ছা, তোমাকে অনেক সময় বলে কোন শর্তে এটা সত্য, শর্তটা হচ্ছে n নট ইকুয়াল টু -1, n এর মান -1 হলে এই সূত্র খাটবে না। n এর মান -1 হলে তো সেটা 1/x হয় রে পাগলারা, আর 1/x এর ইন্টিগ্রেশন তো ln x, তাই না? তাহলে এটা তখনই খাটবে যদি n নট ইকুয়াল টু -1 হয়, ঠিক আছে? তাহলে সবসময় সূত্র কাজ করবে না। এখন আসো, এই অঙ্কটার মজিজা হচ্ছে যদি কখনো একটা ধ্রুবক পাওয়ার পাই, যার উপরে ধ্রুবক পাওয়ার ডি এর পরে সেটাই থাকতে হবে, তবেই তুমি এটা কাজ করাতে পারবা, অ্যানালাইসিস এটা, রাইট? যার উপরে ধ্রুবক পাওয়ার, কার উপরে ধ্রুবক পাওয়ার? সেটাই ডি এর পরে আছে কিনা, যদি এটা থাকে তবেই তুমি পাওয়ার একটা বাড়াতে পারবা, সেই পাওয়ার দ্বারা ভাগ করতে পারবা। আর সূত্র মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবা যার উপরে পাওয়ার আছে সেটাই ডি এর পরে আছে কিনা, সেটাই ডি এর পরে আছে কিনা। এবার আমি তোমাকে বললাম ইন্টিগ্রেশন, এখানে এফ অফ এক্স ফাংশন দিলাম, দিয়ে বললাম এর উপরে পাওয়ার এন, কার উপরে পাওয়ার আছে? তাহলে ডি এর পরে সেই ফাংশনই থাকতে হবে। হ্যাঁ, হ্যালো,
আসসালাম ভাইজান। আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আসো। দুপুর পরে না, এখন খাওয়া ভাঙানো শুরু হয়েছে না, এখন তো পড়ানো শুরু হয়ে গেছে। মানে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, আর এদিকে 2:30 থেকে রাত 9টা পর্যন্ত। ও হ্যাঁ, ওখানে দিয়ে দাও, ওখানে দিয়ে দাও, তাহলে আমি পেয়ে যাব। আচ্ছা তুমি দাও, আজকে যদি দাও আজকেই উপকার হবে, ইটের টাকা দেবো তাই। ঠিক আছে, যেটুকু পারো আজকে জমা দিয়ে দাও তাহলে তুমি। আরে পাগলা দিয়ে দাও, তাহলে আমার উপকার হয়, ইটের টাকা দেবো আজকে তাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। টাকা নাই রে, পয়সা নাই রে। যাই হোক, তাহলে কার উপরে পাওয়ার এন আছে? এই সূত্র কখন ওই সূত্রকে এখানে কাজে লাগাতে পারবা? যদি ডি এর পরে, তো ডি এর পরে এফ অফ এক্স থাকা মানে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন থাকা। ডি এর পরে এফ অফ এক্স থাকা, একটু আগে কিন্তু এগুলো শিখাইছি। ডি এর পরে এফ অফ এক্স থাকা মানে এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স হওয়া। এই তো এখন কেরা বেড়ালে পাকে যাবে মাথায়। তোমার হোশ আছে যে এটা মানে ডিফারেন্সিয়েশন অফ এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কি দ্বারা প্রকাশ করি আমরা? এফ ড্যাশ এক্স। কার সাপেক্ষে সেটা বুঝাবা কি করে? ডিএক্স নিয়ে। তাহলে ডি অফ এফ অফ এক্স মানেই হচ্ছে ওটা না থাকে এটা থাকতে পারে, এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স। তাহলে এইটা আর এটা একই জিনিস, সেম, কোনো পার্থক্য নাই। এটা মানে কিন্তু আবার ডি অফ এফ অফ এক্স, ডি অফ। তাহলে বলো কার উপরে পাওয়ার এন আছে? এফ অফ এক্স এর উপরে। তাহলে আরেকটা সরমর্ম দাঁড়াইলো, যার উপরে পাওয়ার ধ্রুবক থাকে সেটারই যদি ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে বিদ্যমান থাকে। বলো কার উপরে এন আছে? এটার ডিফারেন্সিয়েশন কি? সেটাই অঙ্ক আছে কিনা, সাথে সাথে ডিএক্স আছে কিনা, তাহলে ওই তরিকা কাজে লাগানো যাবে। তাহলে যার উপরে পাওয়ার এন আছে সেটার পাওয়ার একটা বাড়বে ওই পাওয়ার দ্বারাই বাড়ানোর পরে। তাহলে এফ অফ এক্স অল টু দি পাওয়ার, তাহলে কি হবে বলো? এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই, বাস এটাই অ্যান্সার এই অঙ্কের। বোঝো নাই? শিওর? এবারে তুমি অঙ্ক বানাবা 20টা। এরকম নিবা যে ব্র্যাকেটের ভিতরে একটা ইচ্ছা মতো ফাংশন নিবা, ওটারই ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে নিবা। ব্র্যাকেটের ভিতরে যেটা ফাংশন নিবা তার উপরে একটা ইচ্ছা মতো পাওয়ার দিবা তুমি। ঠিক আছে? দেখো তোমার অঙ্কের সাথে যদি ইউনিভার্সিটির প্রশ্নের মিল না থাকে। যেমন দেখো তুমি এরকম অঙ্ক দিলা, ইন্টিগ্রেশন বলবো 10 to the power 5x sec square x into dx, রাইট? এই অঙ্ক আসলো, এমসিকিউ করতে হবে রে ভাই, অঙ্ক তো শেষ। কার উপরে পাওয়ার ধ্রুবক আছে? কেন, সেকের উপরে তো আছে, কিন্তু তুমি কার ডিফারেন্সিয়েশন আর একটা পাও, তাই না? তাহলে কার উপরে পাওয়ার ধ্রুবক আছে? 10x এর উপর, সেটা ডিফারেন্সিয়েশন অঙ্কে আছে কিনা? সুতরাং এর অ্যান্সার হবে এর পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। এটাই অ্যান্সার এই অঙ্কের। বোঝানি? তুমি 20টা অঙ্ক বানাবা, ঠিক আছে? ইন্টিগ্রেশন তুমি এরকম দিলা, tan ইনভার্স x এর উপরে মনে করো 7 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx। বলো কার উপরে পাওয়ার ধ্রুবক আছে? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? সেটাই অঙ্কে আছে কিনা? সুতরাং ওইটার পাওয়ার একটা বাড়বে, ডিভাইডেড বাই ভাগ হবে। তাহলে এটার পাওয়ার একটা বাড়াও, কত হবে? tan ইনভার্স x হোল টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই প্লাস c, এটাই অ্যান্সার। শেষ। বুঝলা? এরকম ভাবে কয়টা অঙ্ক বানাতে পারবা?
মেলা অঙ্ক বানানো যাবে, তুমি ইচ্ছা মতো ফাংশন নেবা, ওর উপর একটা ইচ্ছা মতো পাওয়ার দেবা, যার উপরে পাওয়ার দিলে ওটা ডিফারেন্সিয়েশন লিখে ফেলবা, অঙ্ক হবেই। বোঝানি? সাই বুঝেছ? মনে করো এখানে e টু দি পাওয়ার 7x, এখানে e টু দি পাওয়ার x ইন্টু dx, এইভাবে দিলাম, বলবা তো এটা e টু দি পাওয়ার 8x ভাই, হ্যাঁ হবে, সেটা হবে। তুমি এইভাবে চিন্তা করো, নো প্রবলেম। e টু দি পাওয়ার x তার উপরে 7 আছে, এটা দিয়ে চিন্তা করলেও হবে, ওইভাবে চিন্তা করলেও হবে। বলো কার উপরে পাওয়ার 7 আছে? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? সেটা ওই অঙ্কে আছে কিনা, সুতরাং পারা যাবে কিনা? আচ্ছা, এটা ইকুয়াল টু, হয় হয় হয়, ঘুরে গেছে, একটু ঘুরে নি, এই তো। এবার ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক আছে। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? তাহলে এটার ডিফারেন্সিয়েশন এই অঙ্ক আছে কিনা? তাহলে পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা, তাহলে e টু দি পাওয়ার x অল টু দি পাওয়ার 8, তার মানে 8 ডিভাইডেড বাই 8 প্লাস e টু দি পাওয়ার x অল টু দি পাওয়ার 8 হতো। এই বোঝা গেছে? মনে করো তোমার এরকম অঙ্ক দিল পরীক্ষা, ইন্টিগ্রেশন, এই পাগলারা, sin টু দি পাওয়ার 7x ইনটু cos x dx, বলো কার উপরে পাওয়ার 7? sin x এর ডিফারেন্সিয়েশন কি, সেটাই অঙ্কে আছে কিনা? তো সুতরাং এর অ্যান্সার কি হবে? sin টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই প্লাস c, শেষ অঙ্ক। বুঝছো? হ্যাঁ, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x sin x dx, বলো কার উপরে পাওয়ার 5? cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x কি এখানে আছে? তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, নাই বলে ও দাদা বললেই হবে, এ বোঝো নাই? তাহলে কার উপরে পাওয়ার 5 আছে? তাহলে এটা x, তাহলে x এর 5 এর ইন্টিগ্রেশন কি? ওই পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা প্লাস c, অ্যান্সার শেষ। কি বুঝছো? হয়েছে? আরে এই একটা একটা করে সূত্র পরে ওগুলো অ্যানালাইসিস করলে তো সব শেষ হয়ে যায়। আমি এরকম অঙ্ক দেব, ইন্টিগ্রেশন 3 প্লাস 4 sin x, এখানে দেব মনে করো 10, আর এখানে দেব cos x ইন্টু dx। এতক্ষণ দিয়ে তো ভালোই ছিল। বুঝো নাই? তাহলে বলো এখানে কি হবে? হ্যাঁ, তাহলে এখানে যদি উপরে তুলে নেই, আমরা হরে কিছু রাখবো না, পাওয়ার আলা, হ্যাঁ সবসময় উপরে তুলে নেব। এর উপরে কথা আছে, আচ্ছা সেটাও তো একটা ধ্রুব সংখ্যা। তাহলে এখন তোমরা আমাকে বলবা যে কার উপরে মাইনাস 10 আছে? তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি? এটার ডিফারেন্সিয়েশন 4 cos x, তো 4 cos x এখানে কই? তাহলে এখানে একটা 4 নাও, এখানে একটা 1/4 নেবা না তুমি? তোমাকে তো ওই আদর্শ পুরুষের মতো দেখতে হবে এটাকে। হ্যাঁ আদর্শ পুরুষ বলেছি, আসল পুরুষ তো বলেছি। এবার বলো, এ বাবা এটার উপরে পাওয়ার -10, তাই কি না? তাহলে এটার ডিফারেন্সিয়েশন 4 cos x হয়। 4 cos x ছিল না, বানিয়ে নিয়েছি আমি। ধ্রুবক তো, ধ্রুবক তো একটা লেওয়া যায় নাকি? তাহলে এটা x, তার মানে এটার পাওয়ার একটা বাড়বে, মানে 3 প্লাস 4 sin x এর পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, প্লাস, শেষ অ্যান্সার অঙ্কে। এটাই অ্যান্সারের পাগলারা।
বুঝলে? তাহলে ইচ্ছা মতো তুমি অঙ্ক লিখতে পারবে এখন। যেমন দেখো ইন্টিগ্রেশন এখানে এরকম দিলাম যে sin x cos x dx এটা ইকুয়াল টু হোয়াট, তাই না বলো? এখন এখানকার চিন্তা, এই বাংলাদেশে 3 ধরনের মানুষ আছে। কেউ মনে করবে এর উপরে পাওয়ার 1 আছে, বোঝনি? কেউ এটাকে মনে করবে এখানে cos x এর পাওয়ার 1 বিবেচনা করে sin x কে চিন্তা করবে, করতে পারে না? হ্যাঁ, তাহলে বলে এখানে কার উপরে পাওয়ার ধ্রুবক আছে? আরেক সাইডের লোকজন বলবে না কদের উপর পাওয়ার 1 আছে। তবে sin x এর ডিফারেন্স cos x সেটা আছে কিনা? তাহলে এটার অ্যান্সার কি হবে? পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, প্লাস এটা একটা অ্যান্সার এই অঙ্কের। অর্থাৎ ওই যে ক খ উভয় এই ধরনের প্রশ্ন আসে না? হ্যাঁ, তাহলে এখানে আসো, এটার ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স কি অঙ্কে আছে? তাহলে মাইনাস সাইন এক্স নাই তো এই যে কে বললেন এই যে, তাহলে মাইনাস, তাহলে এখানে কি হবে? cos স্কয়ার x বাই, তাহলে x শ্রেণীর লোক এটাও অ্যান্সার বলবে, ঠিক আছে? তাহলে এটা এক শ্রেণী, ওইটা এক শ্রেণী। আরেক শ্রেণী আছে যারা বলবে sin x ইন্টু cos x, এখানে একটা হাফ নিয়ে এখানে একটা 2 নিয়ে সূত্র বানিয়ে নেবে এটাকে। তাহলে এটা ইকুয়াল টু হাফ 2 sin a cos a মানে sin 2x, এটা করবে, রাইট? এটাকে আবার চিন্তা করবে যে দিস ইকুয়াল টু sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x। sin x এর ইন্টিগ্রেশন কাকে x বলেছো? ওই 2x এর আবার কাপফারা আছে, কাপফারা দ্বারা ভাগ হয়, আর এখানে আগে থেকে একটা হাফ ছিল, তাহলে এখানে কি হবে? এই দেখো মাইনাস cos 2x বাই 4, এটাও একটা অ্যান্সার। তাহলে এই অঙ্কের টোটাল 3টা অ্যান্সার, ওই অঙ্কটার টোটাল 3টা অ্যান্সার। তাহলে এটা এক শ্রেণীর লোক হবে, রাইট? যে শ্রেণীর লোকের ভিতরে 3টা চিন্তাই আছে ও প্রশ্ন করবে এভাবে, sin x cos x এর অনির্দিষ্ট যৌগজ নয় কোনটি? বোঝনি? প্রশ্নটা লেখো। আব্বু ওয়ালাইকুম সালাম, তুমি কোথায় যাচ্ছ? তোমার এখন তো বাইরে রোদ, তুমি এই কানটুপি পরেছো, তোমার গা ঘামে যাবে তো। আচ্ছা ঠিক আছে যাও। তাহলে প্রশ্নটা হবে এরকম ভাবে, sin x cos x এর অনির্দিষ্ট যৌগজ নয় কোনটি? প্রশ্নটা লেখো, sin x cos x এর sin x cos x, sin x ইন্টু cos x এর অনির্দিষ্ট যৌগজ নয় কোনটি? তাহলে অনির্দিষ্ট যৌগজ আছে 3টা, ওই 3টা বাদে যেটা সেটা নয়, বুঝলি? হ্যাঁ, তাহলে ক নম্বরে থাকবে এটা, খ নম্বরে থাকবে এটা, গ নম্বরে থাকবে এটা, 3টাই তো এর অনির্দিষ্ট যৌগজ। তাহলে বাকি যেটা থাকবে সেটা নয়, তাহলে ওটা অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই 3টা বাদে যেটা থাকবে সেটা অ্যান্সার। আবার যদি বলে যে না এটার নির্দিষ্ট যৌগজ কোনটি, এটার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, আর 2টা থাকলে 2টাই অ্যান্সার, 3টা থাকলে 3টাই অ্যান্সার। কি এটা কখনো থাকে না, মেডিকেলও হয় না, এগুলো আমাদের কে শিখাইছে? মেডিকেলে যারা কোচিং করে তারা, এগুলো হচ্ছে বিভিন্ন যারা আমরা কোচিং চালাই, যেমন আমি তো কোচিং এর পরিচালক একজন রাজশাহীতে, ওটা আমরা ওই গাইড তৈরি করি বলে আমরা খুব বেশি জানি না বলে ওই ভুলগুলো করে রাখি যে একটা প্রশ্নের অ্যান্সার একাধিক হতে পারে।
তো মাল্টিপল চয়েস কোশ্চেনে মানে মেডিকেল আমাদের বাংলাদেশে যতগুলো পরীক্ষা হচ্ছে একটাই সর্বোচ্চ ভালো অ্যান্সার থাকে। হয়তো বা আমাদের জানার ওই অপূর্ণতাটুকু আছে, ওই দুটার ভিতরে একটা সবথেকে ভালো অ্যান্সার আছে। ঠিক আছে, ডাবল অ্যান্সারের প্রশ্ন দেয় না। হ্যাঁ, ব্ল্যাঙ্ক অ্যান্সারও থাকে না, সর্বোচ্চ ভালো অ্যান্সার যেটা সেটা থাকে। হ্যাঁ, অ্যান্সার না, সেটা ভুল করেছে এইটা হতে পারে, কিন্তু স্যার যখন প্রশ্ন করেছেন উনি ঠিকই কিন্তু ওই অ্যান্সারে বলে দিয়েছেন এটা খ নম্বর প্রশ্নের অ্যান্সার। হয়তোবা ওইটা পরবর্তীতে কারেকশন হয়নি বলে ওটা আমরা যখন সলভ করেছি তখন বলেছি এটা ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক রাখা যায় না ইয়াতে। কে বলেছে ফাঁকা রাখলে না মার্ক পাওয়া যাবে? এটা কে বলেছে? ঠিক আছে, ওটা তোমার ভাগ্য বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ কোন ওএমআর মেশিন ওই ব্ল্যাঙ্ক অ্যান্সার ধরতে পারে না। কয়টা ব্ল্যাঙ্ক অ্যান্সার ধরবে? ওটার কোড লেখা খুব কঠিন, সফটওয়্যার বানাতে হবে নাকি? ব্ল্যাঙ্কের সফটওয়্যার বানাতে হবে না? তো যাই হোক, ওইগুলো নিয়ে কথা না বলি, ওগুলো আমার ভাই ছোট মানুষ, আমি অত জ্ঞান নাই। আমি অঙ্ক পড়াই, যে আমার কথা হচ্ছে অঙ্কের অ্যান্সার, অঙ্ক যখন যদি হয় সঠিক অঙ্ক হয় তার অ্যান্সার আছে, ঠিক না? তাহলে এটার অনির্দিষ্ট জগজ ওই তিনটার যে কোনো একটা। কি ক্লিয়ার? তাহলে এক্স টু দি পাওয়ার n দিয়ে কাহিনী কমপ্লিট। তাহলে এক্স টু দি পাওয়ার n দিয়ে যত অঙ্ক আছে সব কিন্তু শেষ, একটাও আটকাবে না। শুধু তোমাকে মনে রাখতে হবে তুমি ডিফারেন্সিয়েশন পারো কিনা। এবার আসো দ্বিতীয় টাইপ। হ্যাঁ, এভাবে একটা একটা করে যদি শেষ করতে পারো তুমি অ্যান্সার করতে পারবা যে কোনো জায়গায়। ঠিক আছে, এবার আমরা শিখবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে তোমার মাথায় রাখতে হবে এর উপরে যা থাকবে সেটার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে থাকতে হবে। এর উপরে যা থাকবে এর উপরে পাওয়ার কথা আছে, তাহলে এটার আগে মূল সূত্রটা লিখে নিই, এটা অ্যান্সার ই টু দি পাওয়ার প্লাস সি। ঠিক না? তাহলে এর উপরে যা থাকবে সেটার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে থাকতে হবে। এটা হচ্ছে অ্যানালাইসিস। এখানে এর উপরে কথা আছে, এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1 ইন্টু ডিএক্স। 1 বললে হবে না, 1 ইন্টু ডিএক্স। এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ইন্টু ডিএক্স। তো এখন মনে করো এখানে ই টু দি পাওয়ার এক্স না দিয়ে আমি ই টু দি পাওয়ার এফ অফ এক্স দিলাম। এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কি? না, এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স, এটা বলতে হবে তোমাকে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কি হবে? এটা কি আলাদা রে পাগলা? এটাই তো এখানে আছে। তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এফ অফ এক্স। কাজ শেষ, এটাই অ্যান্সার। তাহলে এর পাওয়ারে যেটা থাকবে সেটাই যদি ওই অঙ্কে থাকে, অর ডিফারেন্সিয়েশন যদি ওই অঙ্কে থাকে, তাহলে অ্যান্সার হবে ওই এর অংশটুকু, ই টু দি পাওয়ার এক্স। তাই না? পারবা? তো এখন তুমি ইচ্ছা মতো এখানে ইচ্ছা ভাই খুশি কালটুকে যা ইচ্ছা তাই, এখানে ই টু দি পাওয়ার এক্স কিউব নিলা তুমি। এবার বলে এর সাথে কি থাকলে তুমি অঙ্ক পারবা? না, এক্স স্কোয়ার দিলাম, শুধু 3 দিলাম না। 3 তো একটা ধরবো, ওটা বানিয়ে নিতে হবে। তাহলে এই অঙ্ক দিলাম, এই অঙ্ক আছে কিনা পরীক্ষায়, বই আছে কিনা এই অঙ্কগুলো? তাহলে কেন এগুলোকে তোমরা এই যে ধরি এক্স কিউব ইকুয়াল টু জেড, অতএব প্রতিস্থাপন করে করে, তাই না? হ্যাঁ, দরকার কি? আমার তো চিন্তা হচ্ছে এর পাওয়ার যা থাকবে সেটার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে থাকতে হবে। তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কোয়ার। 3, কিন্তু এখানে কি 3x স্কোয়ার আছে? এখানে 3 আর এখানে, তাহলে এ 1/3 তো ধ্রুবক আকারে থেকে যাবে। আর এটার ডিফারেন্সিয়েশন যেহেতু এটা আছে, সুতরাং ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন যেটা সেটা এটা ই টু দি পাওয়ার প্লাস, এটা অ্যান্সার। শেষ অঙ্ক। কিসের ব্র্যাকেট আবার দেওয়া লাগবে? কি বোঝা গেছে? পারবা? তাহলে এরকম ভাবে তুমি ইচ্ছা মতো এর পাওয়ার দিয়ে নাও আর অঙ্ক তৈরি করে নাও, তোমার ইচ্ছা ভাই খুশি কালটু যা ইচ্ছা তাই।
মনে করো এরকম দিলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সাইন স্কয়ার এক্স দিলাম এমনি ইন্টু সাইন 2x dx। এখন বলো এর পাওয়ারে কি আছে? তাহলে সাইন এর পাওয়ারে কি থাকা উচিত ছিল? এই তো এটা থাকা উচিত, এটা হচ্ছে আদর্শ। এর পাওয়ারে এক্স থাকা উচিত ছিল কিন্তু নাই। তাহলে ওই কালপিট কে? ওই কালপিট জিনিসটা ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে থাকতে হয়। তাহলে সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? তাহলে তার মানে তো সাইন 2x। ওই জন্য তো বানিয়ে দিয়েছে এইভাবে পাগলা, বোঝো নি? সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তুমি করবা না, সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে গেলে এটা এক্স স্কয়ার আছে মনে করতে হয়। তাহলে পাওয়ারটা সহগ হয়, একটা পাওয়ার কমে যায়। তাহলে সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন 2 sin x। কিন্তু কাকে x বলেছ? sin x এর আবার কাফারা কি? আর 2 sin x cos x মানে কি? তো সেটাই তো এখানে দিয়েছি। তাহলে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস c, এটাই आंसर এই অঙ্কে। এ বাবা বুঝা গেল? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বুঝানি ইনটু e টু দি পাওয়ার x ইনটু dx। তাহলে বলো এর পাওয়ার কি থাকা উচিত ছিল? সেটা তো নাই, কি আছে? e টু দি পাওয়ার x, সেটা কালপিট। তাহলে এই কালপিটের ডিফারেন্সিয়েশন সেটাই অঙ্কে আছে কিনা? সুতরাং এর आंसर কি হবে? এটাই आंसर প্লাস c। হ্যাঁ হ্যাঁ সহজই তো। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x into dx। তাহলে आंसर প্রথমটাই বাস শেষ। কারণ কি এই এর উপরে থাকা উচিত ছিল, তাহলে এটা কালপিট। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কতটা হয় তুমি দেখো হিসাব করে। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, এটাকে ভুল বলে এটার আবার কাফারা e টু দি পাওয়ার x, এটার আবার কাফারা e টু দি পাওয়ার x, বুঝনি? তাহলে এটার आंसर হবে প্রথমটা। তাহলে e টু দি পাওয়ার x প্লাস c, এটা आंसर, বুঝনি? তার মানে কি যদি এরকম ই এর পাওয়ার দিয়ে যদি একটা সমবাহু ত্রিভুজ গঠন করে, বুঝনি? এখানে কয়টা ই আছে রে বরাবর? এদিকে কয়টা ই আছে, এদিকে কয়টা ই আছে, তাহলে এটা কি ত্রিভুজ? তাহলে এর आंसर চিরকাল প্রথমটা হবেই। এটা পরীক্ষায় আসবে কোনো না কোনো জায়গায়, আসে। হ্যাঁ হ্যাঁ তাহলে বোঝা গেছে? তাহলে এর উপরে যাই পাওয়ার দিই না কেন, ওটার ডিফারেন্সিয়েশন যদি ওই অঙ্কে থাকে তাহলে অঙ্ক পারা যাবে। যেমন ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার রুট x ইনটু 1 ডিভাইডেড বাই রুট x ইনটু dx। বলো এর উপরে কি আছে এখানে? কিন্তু কি থাকা উচিত ছিল? তাই কিনা? নাই, তার মানে ভুল আছে এখানে। তাহলে ওই রুট x এর ডিফারেন্সিয়েশন এই অঙ্কে কত? রুট x এর ডিফারেন্সিয়েশন 1/, কিন্তু এখানে যে 2 নাই, ওটাই তো সমস্যা। তাহলে এখানে একটা 2 দিব আর এখানে একটা 2 দ্বারা গুণ করব। বানিয়ে নিতে হবে যে এর পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা ওই অঙ্কে থাকতে হবে, বাস বানিয়ে নিতে হবে। তাহলে রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x, তাহলে এটা আছে কিনা? তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন প্লাস c, এটা आंसर হয়েছে। এরকম মেলা অঙ্ক আছে e টু দি পাওয়ার sin ইনভার্স x। দেখো এগুলো বইয়ে অঙ্কগুলো আছে। বলো এর পাওয়ার কত? sin ইনভার্স x, কিন্তু কি থাকা উচিত ছিল? x। তাহলে e টু দি পাওয়ার
সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি সেটাই অঙ্কে আছে কিনা সুতরাং এর आंसर e টু দি পাওয়ার সাইন ইনভার্স প্লাস সি এটাই आंसर শেষ তাহলে এর পাওয়ার দিয়ে সমাঙ্গ কমপ্লিট বুঝানি মানে এর পাওয়ার x না থেকে অন্য কিছু থাকলে তখন সেটার ডিফারেন্সিয়েশনই ওই অঙ্কে থাকতে হয় এরকম গোটা 20-30 অঙ্ক নিজে নিজে বানিয়ে করো যে বাসায় গিয়ে দেখব ওই অঙ্কগুলোর সাথেই মিলে যাবে তোমার আশা প্রশ্নগুলো মিলবেই তাহলে একটা একটা করে বেসিক ধরতে হবে একটা একটা করে সূত্রের বেসিক ধরতে হবে তুমি যতগুলো ইন্টিগ্রেশনের সূত্র জানো সেগুলোর ক্ষেত্রে যেমন ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx এটার সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c এটা আদর্শ ঠিক আছে তাহলে এর পাওয়ার x থাকলে এটা আদর্শ সূত্র তোমরা দেখেছো a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x বাই ln a এখন x না থেকে অন্য কিছু থাকলে সেটার ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে থাকতে হবে তবেই তুমি সেটা ডিভাইডেড বাই ln a লিখতে পারবা তাই কিনা ই এর মতোই আর কি এখানে শুধু একটা অতিরিক্ত রাশি ভাগ হবে সেটা হচ্ছে ln a দ্বারা ভাগ হবে কি ঠিক কিনা বলো যেমন ইন্টিগ্রেশন এ একটা ধ্রুবক টু দি পাওয়ার x তাই কিনা মনে করো 5 টু দি পাওয়ার sin x থাকলো তাহলে ধ্রুবক টু দি পাওয়ার x থাকা দরকার মূল সূত্রে আমাদের তাই কিনা তো এখানে এবং সেই x না থেকে এখানে কত আছে তাহলে এটা ভুল আছে তাহলে এটার কাফারা এই অঙ্কে থাকতে হবে sin x এর ডিফারেন্সিয়েশন তাহলে এইটা একটা অঙ্ক তৈরি হয়ে গেল রাইট তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে 5 টু দি পাওয়ার x এর যেটা ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার x কাকে x বলেছো তাহলে এটা মানে x ওটা ডিফারেন্সিয়েশন অঙ্ক আছে ডিভাইডেড বাই ln a মানে এখানে কত 5 প্লাস c এটা आंसर 5 টু দি পাওয়ার x আর x এটা ডিফারেন্সিয়েশন যেহেতু এই অঙ্কে আছে তাহলে ওটাই আসলে x ওটা ভুল না ওটাই x আর ডিফারেন্সিয়েশন যেহেতু এই অঙ্কে আছে ঠিক আছে তাহলে এটার आंसर এটা তাহলে যদি আমি এটাও বলি a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এর মতই বলো এটা একটা পিরামিড তৈরি করলো কিনা হ্যাঁ তাহলে এটার आंसर ওই আগের মতই হবে এর মতই হবে প্রথমটাই आंसर গোটাটা a টু দি পাওয়ার x নিচে কি হবে ln a কিউব হবে রে পাগলা তিনটা ln a আসবে কারণ তুমি এটাকে যখন ডিফারেন্সিয়েশন করতে যাবে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ইনটু ln a এরকম ভাবে যতবার ডিফারেন্সিয়েশন করবা ততটা ln a আসবে ঠিক আছে আর ইন্টিগ্রেশনের সময় একটা ln a আসবে এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয় দুইটা ln a আর ইন্টিগ্রেশনের একটা ln a তাহলে টোটাল কয়টা আসবে তিনটা ln a আসবে নিচে ঠিক আছে সব মনে রাখবা যে এখানে যে কটা a থাকবে ln এর উপর পাওয়ার তত হবে যখন একটা থাকতো তাহলে ওটাও খাটবে এখানে a টু দি পাওয়ার x dx তাহলে এটার आंसर a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই একটা ln a কয়টা a আছে তাহলে এইজন্য একটা ln a এর উপরে যদি দুটো থাকতো দুইটা ln a তিনটা থাকলে কেমন থাকবে নি প্লাস সে এটাই आंसर হইছে তাহলে x টু দি পাওয়ার n হলো e টু দি পাওয়ার x হলো ln x হলো সরি a টু দি পাওয়ার x হলো তাই কি না এবারে 4 নম্বর ইন্টিগ্রেশন 1/x into dx এটা ইকুয়াল টু ln x কিনা এটা একটা আদর্শ আমি তো এমসিকিউ শিখি এইভাবে যে এটার বৈশিষ্ট্য হচ্ছে ভগ্নাংশ ফাংশনের হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা
হর কত এক্স, এর ডিফারেন্সিয়েশন কত, সেটাই অঙ্কে আছে কিনা। হরের ডিফারেন্সিয়েশন যদি ওই অঙ্কে থাকে তাহলে অ্যান্সার হবে লন হর, লন হর নাকি। ইন্টিগ্রেশন আমি দিলাম এখানে একটা ফাংশন এফ অফ এক্স, এটা হর, এর ডিফারেন্সিয়েশন কি এফ ড্যাশ এক্স, এটার অ্যান্সার হবে তাহলে হরের যেহেতু ডিফারেন্সিয়েশন লবে আছে তাহলে এর অ্যান্সার হবে লন এফ অফ এক্স, কি ক্লিয়ার, প্লাস সি। এবারে তুমি ইচ্ছা মতো অঙ্ক বানাও, তাহলে অঙ্ক হবে। ইচ্ছা ভাই খুশি কাটো ইন্টিগ্রেশন, তুমি ইচ্ছা মতো তুমি এখানে অঙ্ক নাও। মনে করো 3 + 4 sin x, ঠিক আছে, যে মনে যা দেখো নি, ঠিক আছে, প্লাস এখানে আরো লিলা 7 cos x নিলাম, শুধু এটা ডিফারেন্সিয়েশনটা উপরে লিখো তাহলেই হবে, তাহলে একটা অঙ্ক তৈরি হয়ে গেল। তাহলে 4 cos x - 7 বললে এটা ইকুয়াল টু হোয়াট। এখন বলতেছো তুমি যায় স্যাররা তো বিভিন্ন যন্ত্র নিয়ম শেখায় আমাদের দেশে, আবার প্রচুর লোকজন আছে তো নিয়ম 1 নম্বর টাইপ এত আকারে থাকলে এটা ইকুয়াল টু এটা ধরতে হয়, ওটা মনে রাখার জন্য তো মেমোরি কার্ড দরকার। আবার অনেকে বায়োলজি পড়ানোর সময় আবার ছন্দ পড়ায়, ওই ছন্দ মনে রাখার জন্য মাথা লাগবে না তোমার, ভুয়া বাজি পড়ানো একটা এটা, ঠিক আছে। তাহলে হরের ডিফারেন্সিয়েশন লব কিনা বলো, হ্যাঁ, তাহলে যেহেতু হরের ডিফারেন্সিয়েশন লব, সুতরাং এর ইন্টিগ্রেশন কি হবে লন হর, অ্যান্সার শেষ। সো দিস ইকুয়াল টু লন হর, হর মানে 3 + 4 sin x + 7 cos x + c। তাহলে হরের ডিফারেন্সিয়েশন যদি আমরা লবে নিয়ে আসতে পারি তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব পারা যাবে, ঠিক কিনা বলো, পারবা না? তাহলে এরকম অঙ্ক বানাবা কয়টা? তুমি যদি ডিফারেন্সিয়েশন জেনে থাকো, তুমি ইচ্ছা মতো নিচে যদি ফাংশন নিতে পারো, সেটার ডিফারেন্সিয়েশন যদি উপরে লিখতে পারো, তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব কমপ্লিট, ঠিক আছে। মেলা অঙ্ক আছে এরকম ইন্টিগ্রেশন, এখানে নিলাম মনে করে e⁻x + e⁻−x, বলে ডিফারেন্সিয়েশন কি হয় e⁻x - dx, বলো হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা, সুতরাং ইন্টিগ্রেশন কি হবে, বাস অঙ্ক শেষ, ঠিক আছে। তুমি এবার প্রশ্ন ব্যাংক খুঁজে খুঁজে বের করে দেখো, এই 4টা টাইপের অঙ্ক তুমি খুঁজে খুঁজে বের করে দেখে আসবা, যাও, ঠিক আছে। 4 দিন 5 দিন লাগবে ইন্টিগ্রেশন শেষ করাতে আমার। প্রত্যেকটা সূত্রকে অ্যানালাইসিস করে করে তুমি যতগুলো জানো, যেমন তুমি এটা জানো যে sin x এর ইন্টিগ্রেশন বলো কত, এটা কিনা বলো। এখন তুমি নিজেকে এইভাবে তৈরি করো, সাইনের পরে x থাকাটা স্বাভাবিক, সাইনের পরে অন্য কিছু থাকাটা অস্বাভাবিক, সেই অন্য কিছু যদি থাকে তার ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে থাকতে হবে। তুমি এইভাবে একটা করে নিজে নিজে অঙ্ক তৈরি করে অঙ্ক বানাও। এখানে x³ দিলা, x³ এর ডিফারেন্সিয়েশন কি, তাহলে x³ এটার ইন্টিগ্রেশন কারো বাপের ক্ষমতা নাই করার, বুঝনি, কিন্তু সাইনের পরে কি থাকা উচিত ছিল, তাহলে এর ডিফারেন্সিয়েশন কি, তাহলে x² দিলাম, 3 দিলাম না, বুঝনি। তাহলে বলো, তাহলে আমার কথা ছিল সাইনের পরে যা থাকবে সেটার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে থাকতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন এই অঙ্কে যদি থাকতে হয় তাহলে sin x³ তো এখানে আছে, ইনটু এখানে 3x² dx থাকতে হবে, রাইট, কিন্তু এখানে 3 নাই, তাহলে কি করতে হবে, বাস, তাহলে এটা x চিন্তা করা যাবে এখন। তাহলে sin x এর ইন্টিগ্রেশন কি -cos x, মানে এটা অ্যান্সার এই অঙ্কের, শেষ। এই যে sin x এর ইন্টিগ্রেশন -cos x, কই x² এক্সট্রা নিলাম না, এটা তো একটা অঙ্ক, এখান থেকে শুরু, কি বোঝা গেল কিনা বলো।
তাহলে আমি জাস্ট অঙ্ক বানানোর কথা বলছি। তুমি যতগুলো সূত্র জানো ওগুলোর পরে এক্স না বসে অন্য একটা ফাংশন দেবা, সেটারই ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে লিখবা। তাহলে এরকম 6টা ত্রিকোণমিতিক ফাংশনে 6 ধরনের আবার কেস আছে, বোঝা নাই? মনে করো তুমি এরকম দিলা, এরকম অঙ্ক আসে sin e to the power x dx, এটার জীবনও পারা সম্ভব না। এই অঙ্ক আসে পরীক্ষায় আবার। বলো এর পরে কি, সাইনের পরে কি থাকা উচিত ছিল, কিন্তু কি আছে? এটার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে আছে কিনা? চোখ বন্ধ করে মনে করবে এটা sin x আছে, তাই sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x, এটা অ্যান্সার প্লাস c, শেষ। সব সূত্রে যেগুলো আদর্শ সূত্র সেগুলোতে x ছিল, x না নিয়ে তুমি অন্য কোনো ফাংশন নিয়ে ওটারই ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে লাও, বোঝনি? সাই বুঝেছ? মনে করো ইন্টিগ্রেশন সাইনের পরে এখানে 1/x আছে, নিচে একটা x স্কয়ার আছে dx, সাইনের পরে কি থাকা উচিত ছিল? তো না থাকে কি আছে? 1/x এর ডিফারেন্সিয়েশন হয় -1/x স্কয়ার। তাহলে এখানে কি -1/x স্কয়ার আছে? তাহলে এখানে একটা মাইনাস নিতে হবে, এবার -1/x স্কয়ার হয়, তাহলে এটা x, তাহলে মাইনাস তো আছে, আর sin x এর ইন্টিগ্রেশন মাইনাসে মাইনাসে প্লাস cos of 1/x, শেষ অঙ্ক। হবে না মানে কি, বুঝছো? হ্যাঁ, তাহলে এরকম ভাবে দেখো তোমাদের প্রশ্ন ব্যাংক বের করে দেখো কতগুলো অঙ্ক হয়েছে, মিথ্যা কথা বলছি না। মেলা অঙ্ক হয়েছে, একটা একটা করে ধরবা। হ্যাঁ, এখানে ওইভাবে কি সাজানো আছে? এই যে ইন্টিগ্রেশন শুরু হয়েছে, এই যেগুলো সব হয়েছে, এগুলো সব করলাম আজকে। আমি যতগুলো অঙ্ক করলাম অত অঙ্কই নাই এখানে, ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, এই কটা তোমরা আগে দেখে আসো, এই কটা জিনিসের উপরে অ্যানালাইসিস করবা খালি। শুক্রবার